প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের মেজার অফ ডিসপারশনের দ্বিতীয় ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে যদি আমরা একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ মার্কেটিং 2019 সালে যে অঙ্কটা এসেছে, আমরা একটু ভালো করে পড়ি। ফাইন্ড আউট কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন ফ্রম দ্য ফলোইং ডাটা। মানে আমার নিচে কতগুলো তথ্য দেওয়া আছে, এখান থেকে আমাকে কোয়ার্টাইল ডিভিশন করতে হবে। তো সরি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন করতে হবে। এখন কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে কোয়ার্টাইল ডিভিশন করতে হবে। তো কোয়ার্টাইল ডিভিশনের সূত্রটা যদি আমরা একটু দেখি, যে কোয়ার্টাইল ডিভিশনের সূত্র হচ্ছে Q3 মাইনাস Q1 ভাগ হচ্ছে 2। তার মানে আমাকে প্রথম ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করতে হবে, তারপর থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে হবে, তারপর মাইনাস করলে আসলে কোয়ার্টাইল ডিভিশনটা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ফার্স্ট কোয়ার্টাইলটা নির্ণয় করব। এই অঙ্কটা করতে মোট 4টা ঘরের প্রয়োজন আছে। তো আমরা যদি দেখি ঘরগুলো কি, ক্লাস ক্লাস নির্ণয় করতে হবে, তারপর মিড ভ্যালু, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন আমরা যদি এই অঙ্কটার দিকে তাকাই, আমাদের কিন্তু ক্লাস দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে? মিড ভ্যালু দেওয়া আছে। তাহলে মিড ভ্যালুগুলো যদি আমরা একটু দেখি, যে 10, 12, 14, তাইলে আসলে আমাদের এই ক্ষেত্রে ক্লাসটা কত হবে? কারণ আমরা যদি কোয়ার্টাইল ডিভিশন করতে যাই, আমাদের ক্লাসটা লাগবেই। তাহলে এই ক্ষেত্রে ক্লাস হচ্ছে, আমরা যদি দেখি যে একটা থেকে আরেকটার দূরত্ব কত? 2। একটা থেকে আরেকটার দূরত্ব কত? 2। তাহলে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর দূরত্ব যদি 2 হয়, তাহলে 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 2কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2কে 2 দিয়ে ভাগ দিলে হয় 1। তাহলে এই যে প্রথম আছে কত? 10। এই 1 আমরা এই 10 থেকে মাইনাস করব এবং এই 10 এর সাথে 1 প্লাস করব। তাহলে 10 থেকে যদি আমরা 1 মাইনাস করি, তাহলে আমাদের প্রথম শ্রেণীটা হয়তো কত হয়? 9। এবং 10 এর সাথে যদি আমরা 1 প্লাস করি, তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণীটা কত হয়? 11। তো আমরা আসলে প্রথম ক্লাসটা পেয়ে গেলে পরেরগুলো আমরা এমনিই পারবো, কারণ পরেরগুলো হচ্ছে 11 থেকে 13, 13 থেকে 15, মানে 2 ব্যবধান। তো আমরা ক্লাসটা খুব সহজেই বুঝতে পারলাম যে ক্লাসটা কোনটা। আর মিড ভ্যালু তো যেহেতু আমাদের দেওয়াই আছে, তাহলে মিড ভ্যালুটা হচ্ছে এক্স। মিড ভ্যালু কি? এক্স। এবং নাম্বার অফ স্টুডেন্ট যেটা আছে, নাম্বার অফ স্টুডেন্টের তথ্যগুলো হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিগুলো আমরা একদম দেখে দেখে বসিয়ে দেবো এবং ফ্রিকোয়েন্সিগুলো দেখে যোগ করি, তাহলে আমাদের আসে 150। এখন কোয়ার্টাইল ডিভিশন করতে হলে মিডিয়ান করার সময় যেরকম আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয়, এক্ষেত্রে আমাদের এখানেও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে ঘর দিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করে? প্রথমটা সেম থাকবে, তাহলে প্রথমটা 8 এবং এই 8 এর সাথে 10 যোগ হবে। তাহলে 8 এর সাথে 10 যোগ হলে কত হয়? 18। আবার এই 18 সাথে 20 যোগ হবে, মানে নিচে নিচে যোগ। তাহলে 20 যোগ হলে কত হয়? 38। এই 38 এর সাথে আবার কি যোগ হবে? 40, তাহলে 78। তারপর 78 এর সাথে আবার 30 যোগ হবে, তাহলে হয় 108। এইভাবে আসলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করা হয়, মানে নিচে নিচে যোগ করতে হয়, মানে একটার সাথে একটা নিচে নিচে যোগ করতে হয়। তাহলে আমাদের আসলে ছকের কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করব। তাহলে ফার্স্ট কোয়ার্টাইলের সূত্রটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের সাইজ নির্ণয় করতে হবে আগে। তাহলে আমরা লিখলাম Q1 সাইজ অফ n বাই 4th আইটেম। 4 কেন হবে? কারণ কোয়ার্টাইলের বেজ হচ্ছে 4। যদি মিডিয়ান করতে বলতো, তাহলে মিডিয়ানের বেজ হচ্ছে 2। যেহেতু কোয়ার্টাইলের বেজ 4, আমরা 4 দিয়ে ভাগ করলাম। তাহলে আমাদের n কত আসছে? n যে আমরা নির্ণয় করে রেখেছি, n আসছে 150। তাহলে আমাদের 37.50 আসছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে ফার্স্ট কোয়ার্টাইল লাইস ইন দ্য ক্লাস, মানে ফার্স্ট কোয়ার্টাইলটা কোন শ্রেণীর ভিতরে পড়ে। তাহলে আমাদের আসে 37.5। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে 8 এর ভিতর কি কমন যায়? না, 8 এর ভিতর কমন যায় না 37.5। 18 ভিতরে কমন যায় না 37.5। কিন্তু আমরা যদি দেখি 38 এর ভিতর কমন যায়। 37.5 38 এর ভিতরে কমন যায়। তাহলে এই 38 এর ভিতর যে কমন যায়, 38 এর শ্রেণীটা হচ্ছে 13.13 থেকে 15। এইটাই হচ্ছে আমাদের কোয়ার্টাইল ক্লাস। এই যে আমরা 13 থেকে 15, মানে এই 38 এর সোজা যদি আমি যাই, তাহলে আমাদের দাঁড়ায় এটা 13 থেকে 15। তাহলে আমরা এখন ফার্স্ট কোয়ার্টাইলের সূত্র লিখবো, যে উই নো ফার্স্ট কোয়ার্টাইল সমান সমান Q1 L প্লাস n/4 মাইনাস PCF। PCF মানে হচ্ছে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর নিচে লিখবো FQ মানে ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল ইন্টু C। তাহলে আমরা n/4 এর মান কত আসছে? এই যে আমরা n/4 এর মান নির্ণয় করছি 37.5, আমরা বসাই দিলাম 37.5। এর আগে আমাদের L ছিল। তাহলে Lটা কি? Lটা হচ্ছে এই যে আমাদের দুইটা ক্লাস আছে, এটা হচ্ছে লোয়ার ক্লাস, এই 13টা হচ্ছে লোয়ার ক্লাস এবং 15টা হচ্ছে হায়ার ক্লাস। তাহলে আমাদের L হচ্ছে লোয়ার ক্লাস, তাহলে L এর মান কত হবে? 13। তাহলে আমরা n/4 এর মান 37.5 দিলাম। এবার PCF কোনটা হবে?
এই যে যার ভিতর আমাদের কমন গেছিল এর আগেরটা, যার ভিতর আমাদের কমন গেছিল এর আগের ঘর হচ্ছে পিসিএফ, যার ভিতর কমন গেছে তার আগের ঘর। তাহলে আগে কত 18, তাহলে আমরা পিসিএফ দিলাম কত 18, এই যে আমরা পিসিএফ দিয়েছি কত 18। এবার ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল, ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল কোনটা আমাদের কোনটার ভিতর কমন গেছিল, গেছিল 38 এর ভিতরে। তাহলে 38 সোজা যে ফ্রিকোয়েন্সিটা আছে, 38 সোজা, এই যে 38 সোজা যে ফ্রিকোয়েন্সিটা আছে এটি ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল। তাহলে আমরা বসাইলাম এই যে 20, 38 সোজা ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল। আর সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, মানে এক ক্লাস থেকে আরেক ক্লাসের দূরত্ব। তো 13 থেকে 15 দূরত্ব কত 2, আমরা সেটা বসাই দিলাম 2। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 14.95। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট কোয়ার্টাইল। এবার আমরা নির্ণয় করব থার্ড কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইল কিভাবে লেখে, Q3 সাইজ অফ থ্রি এন বাই 4। এখন এখানে 3n কেন দিলাম, কারণ এই Q3 এর বেজ হচ্ছে 3, Q3 এর বেজ কত 3, তাই এই 3টাই আসলে আমাদের এখানে আসছে। তাহলে 3n/4, n ছিল 150, আমরা 112.5। তাহলে আমরা যদি দেখি যে 112.5 আসলে আমাদের কোনটার ভিতরে আসে, যদি আমরা দেখি আগেরগুলো একটু মুছে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের 12.5, 112.5, তাহলে 112.5 যদি আমরা খেয়াল করি তাহলে 112.5 আমাদের 140 এর ভিতরে যায়, 140। তাহলে 140 এর ভিতরে যদি যায়, 140 এর ভিতরে গেলে এটার ক্লাস কত, এটার ক্লাস হচ্ছে 19 থেকে 21। এই যে আমরা দিলাম থার্ড কোয়ার্টার লাইস ইন দ্য ক্লাস 19 থেকে 21। তাহলে আমরা সূত্র লিখলাম যে Q3 = L প্লাস 3n/4 মাইনাস PCF FQ। তা 3n/4 এর মান কত, 3n/4 এর মান হচ্ছে 112.5। এই যে আমরা নির্ণয় করে রেখেছি 112.5। এরপর যদি আমরা দেখি L কত, তাহলে L হচ্ছে আমাদের এখানে 19, আর PCF কত, তাহলে আমরা দেখি যে কার ভিতর কমন গেছে 140, তাহলে এর আগেরটা হচ্ছে PCF, তাহলে PCF কত 108। তাহলে আমরা এখানে বসাই দিলাম PCF 108। ফ্রিকোয়েন্সি কোয়ার্টাইল মানে যার ভিতর কমন গেছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কমন গেছে কার ভিতরে 140, তাহলে 140 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কোয়ার্টাইল হচ্ছে 32। আমরা যদি দেখি যে এই যে এখান থেকে 140 এর ভিতর কমন গেছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 32, তাহলে সি তো আমাদের 2 ছিল। এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 19.2813। তাহলে আমরা ফার্স্ট কোয়ার্টাইল পেয়েছি, থার্ড কোয়ার্টাইল পেয়েছি। তাহলে আমরা খুব সহজেই কোয়ার্টাইল ডিভিশনটা নির্ণয় করতে পারবো। কোয়ার্টাইল ডিভিশন সূত্র হচ্ছে Q3 - Q1 ভাগ 2। তাহলে Q3 এর মান পেয়েছি এটা, Q1 এর মান পেয়েছি এটা, বিয়োগ দেওয়ার পরে আসলে আমাদের ক্যালকুলেশন করার পর আমরা কোয়ার্টাইল ডিভিশন পেয়েছি। এখন আমরা করব, আমাদের অঙ্কে চেয়েছিল কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন সূত্র হচ্ছে Q3 - Q1, Q3 + Q1 * 100। এখন এইগুলোর মান আমরা বসাই দিলে এই অঙ্কটা খুবই সহজ, 12.65 আসছে। এই ছিল অঙ্কের সমাধান। চলেন আমরা পরের অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির BBA MBA সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স অ্যাকাউন্টিং 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে মিন অফ 200 আইটেমস ইজ 80। মিন মানে হচ্ছে গড়, তাহলে 200 আইটেমের গড় হচ্ছে 80। and their standard deviation is 10, এবং তাদের আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 10। Find the sum of the items, also the sum of square of all the items। মানে এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে, মানে এই আইটেমগুলোর যোগফল কত হবে সেটা নির্ণয় করতে বলছে, এবং যোগফলের স্কয়ার করলে কত হয় সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এক্ষেত্রে প্রথম যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা গড়ের সূত্রটা ব্যবহার করব। তাহলে গড়ের সূত্র হচ্ছে x বার সমান সামেশন x/n। তাহলে x বার গড় কত আছে, গড়ের মান হচ্ছে 80, এই যে আমরা দেওয়াই আছে। তাহলে গড়ের মান আমরা বসাইলাম 80 সমান সামেশন x/200। তাহলে আমরা যদি বজ্র গুণন করি তাহলে সামেশন x এর মান হচ্ছে 16। তাহলে এইটাই হচ্ছে আমাদের আসলে যোগফল 16,000। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট আমরা খুব সহজেই পেলাম যে সাম অফ দ্য আইটেমস। এখন বলছে অলসো দ্য সাম অফ স্কয়ার অফ দ্য অল দ্য আইটেমস। এবার এই সামের স্কয়ার বের করতে হবে। তাহলে স্কয়ার বের ক্ষেত্রে আমরা আসলে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র ব্যবহার করব। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে সিগমা স্কয়ার সামেশন এক্স স্কয়ার, সরি আমরা ভেরিয়েন্সের সূত্র ব্যবহার করতেছি। সিগমা স্কয়ার সমান সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন x/n তার হোল স্কয়ার। তো আমরা যদি আমাদের যে মানগুলো আছে এগুলো যদি আমরা বসাই দিই তাহলে কি হবে, তাহলে আমরা দেখি যে সিগমার মান এখানে কত 10, আমরা সিগমার মান দেওয়া আছে কত 10। তাহলে সিগমার মান 10 বসাইলাম এবং স্কয়ারটা
সরাসরি এখান থেকে নিয়ে আসলাম। এবার এক্স স্কোয়ারের মান এক্স স্কোয়ার এবং এন কত, এন হচ্ছে আমার কত 200, তাহলে এনটা আমরা বসাইলাম 200 মাইনাস, এখন সামেশন এক্স এর মান আমরা এইখানে পেয়েছি, এই যে 16,000, এন হচ্ছে 200, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 10-এর স্কোয়ার করলে হয় 100, সামেশন এক্স বাই 200, এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের হয় 6,400। এখন আমরা যদি বজ্রগুণ করি 100 গুণ 200 আমরা দিলাম এখানে 100 গুণ 200 সামেশন এক্স স্কোয়ার। তো এখানে যদি আমরা এই 200 এবং 6,400 নিচে 1 আছে, 200 এবং 1 এর লসাগু হচ্ছে 200 এবং 200 দিয়ে 200 কে কমন যায়, তাহলে 1 থাকে, তাহলে 1 দ্বারা যদি আমরা সামেশন এক্স স্কোয়ারকে গুণ করি সামেশন এক্স স্কোয়ার হয়, এই মাইনাসের মাইনাস দিলাম আমরা। এরপর যদি 1 দিয়ে 200 এর মাঝে কমন যায় 200, তাহলে 200 দিয়ে আসলে 6,400 কে গুণ হবে। তো এরপর আমরা 200 এর সাথে আসলে বজ্র গুণন করেছি, এই 200 আর এই 200 এবং এই 100 বজ্র গুণন করেছি। এরপর সমান সমান দিয়ে আমরা সামেশন এক্স স্কোয়ার এই জিনিসটা সরাসরি বসিয়ে দিলাম, তাহলে 200 গুণ 100 গুণ করলে এত হয় এবং 6,400 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 12,80,000 হয় এবং এটাকে ক্যালকুলেশন করলে আমাদের সামেশন এক্স স্কোয়ার হয় 13 লাখ। তাহলে এই ছিল আসলে অঙ্কের সমাধান। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স অ্যাকাউন্টিং 2017 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো, আশা করি সবাই সাথে থাকবে। তো আমরা যদি অঙ্কটা পড়ি, দ্য মিন অফ টু স্যাম্পল সাইজ 50 এবং 100 রেসপেক্টিভলি ইজ 54 এবং 50.3, মানে দুইটা স্যাম্পল সাইজ আছে, একটা হচ্ছে 50 এবং আরেকটা হচ্ছে 100 এবং এই দুইটার একটার গড় হচ্ছে 54 এবং অন্যটার গড় হচ্ছে 50.3। এর পরবর্তী যদি আমরা পড়ি যে অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর 8 and 7, মানে তাদের প্রথমটার সিগমা হচ্ছে 8 এবং পরেরটার সিগমা হচ্ছে 7। obtain the standard deviation of the sample size 150, obtain the computing the two sample, মানে আমাদের আসলে এখান থেকে নির্ণয় করতে বলেছে যে, মানে আমাদের এখান থেকে কি নির্ণয় করতে বলেছে, obtain the standard deviation of the sample 150, obtain the combine of the two sample, মানে কম্বাইন করে স্ট্যান্ডার্ড ডিভিশনটা এখানে নির্ণয় করতে বলেছে। তো কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করার প্রথম শর্ত হচ্ছে আমাকে কম্বাইন মিন নির্ণয় করতে হবে। আপনি যদি কম্বাইন মিন নির্ণয় না করতে পারেন তাহলে আপনি কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশনও নির্ণয় করতে পারবেন না, এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা যদি সলিউশন করি যে ক্যালকুলেশন অফ কম্বাইন মিন, তাহলে কম্বাইন মিনের সূত্রটা কি, x বার 1 2 n1 x বার 1 n2 x বার 2 এবং n1 প্লাস n2। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের n1 কত ছিল, মানে n প্রথমটা ছিল 50, তাহলে আমরা দিলাম n1 50 এবং পরেরটা ছিল 100, তাহলে n2 দিলাম হচ্ছে 100 এবং যেহেতু গড় দুইটা আছে তাহলে আমরা 1 2 দিয়ে লিখলাম, x বার 1 হচ্ছে 54 এবং x বার 2 হচ্ছে 50.3, তাহলে আমরা x বার 2 দিলাম 50.3। তাহলে এখন যদি আমরা এটা একদম কমপ্লিটলি বসাই তাহলে আমাদের আসবে 51.53। এটা আপনারা দেখে দেখেও বুঝতে পারবেন যে আসলে আমরা মানগুলো বসাই গুণ করে তারপর যোগ করেছি। এখন আসি আমাদের মূল প্রশ্ন, আমাদের কি বলেছে কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে। তাহলে কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা কি, সিগমা 1 2 রুট n1 সিগমা 1 স্কোয়ার ইন্টু সিগমা 2 স্কোয়ার n1 d1 স্কোয়ার ইন্টু d2 স্কোয়ার এবং n1 প্লাস n2। তাহলে আমরা যদি বসাই তাহলে n1 এর মান কত ছিল 50 এবং সিগমা 1 কিভাবে করব আমরা, সিগমা 1 হচ্ছে আমাদের কত ছিল 8, তাহলে আমাদের এখানে আছে কি, আছে হচ্ছে স্কোয়ার, তাহলে সিগমা 1 স্কোয়ার, তাহলে সিগমা 1 কে আমরা কি করব, জাস্ট স্কোয়ার করব, তার 8 স্কোয়ার করলে হয় 64, তাহলে সেই 64 আমরা এখানে বসাই দিলাম। এরপর n2 হচ্ছে কত 100, আমরা 100 বসালাম এবং সিগমা 2, তাহলে সিগমা 2 হচ্ছে কত 7 এবং যদি বর্গ করি তাহলে হয় কি 49, 7 7 49, তাহলে আমরা 7 7 49 এখানে বসাই দিলাম। এরপর n1 কত আছে 50, আমরা বসালাম 50 এবং d1 স্কোয়ার, এখন d1 স্কোয়ার আমরা পাবো কোথায়, d1 স্কোয়ারের খুব সুন্দর একটা সূত্র আছে, আপনারা যদি দেখেন যে d1 স্কোয়ার সমান সমান x বার 1 মাইনাস x বার 1 2, এই x বার 1 2 হচ্ছে কম্বাইনের মানটা, এই জন্যই আসলে আমাদের কম্বাইনটা আগে নির্ণয় করা লাগছে এই জায়গায়। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে x বার 1 মাইনাস x বার 1 2, তাহলে x বার 1 আমার কত 54 এবং 54 থেকে 51.53 বাদ দিলে যেটা হয় সেটাকে যদি আমরা বর্গ করি তাহলে হয় 6.605। এবার d2 স্কোয়ার করে রাখি কারণ পরেরটাই আমার d2 স্কোয়ার লাগবে, তাহলে x বার 2 মাইনাস x বার 1 2, তাহলে x বার 2 হচ্ছে 50.3 এবং x বার 1 2 হচ্ছে 51.3।
3। এখন এটা মাইনাস ফিগার আসে, কিন্তু কোনো কিছু বর্গ করলে সেটা মাইনাস থাকে না, তাহলে আমরা 1.51 পেলাম। তাহলে আমরা এখানে মান বসাই দিলাম 6.605 এবং 1.51, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 7.55। এই হচ্ছে আসলে অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।